উত্তর সিকিম। এই যেন প্রতিটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে এক স্বপ্নের জায়গা। আজকের পর্বে আপনারা দেখবেন লাচুং থেকে লাচেনের যাত্রা। লাচেন থেকে আমাদের এর পরের দিনের গন্তব্য ছিল গুরুদম্বার লেক। এই লেকে যাবার পথে আমরা ভয়ানক ল্যান্ডস্লাইডে আটকে পড়েছিলাম। এই এখানে যে চাইটা আছে, এই চাইটা পুরো ভেঙে এখানে পড়েছে। সেই ল্যান্ডস্লাইডটি অতিক্রম করে আমরা কিভাবে গুরুদম্বার লেক পর্যন্ত পৌঁছালাম, এছাড়া এই যাত্রাপথে আরও কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ইঞ্জিন গরম হওয়ার জন্য গাড়ি স্টার্ট নিচ্ছে না, সেই জন্য ওই যে ড্রাইভার ঠান্ডা জল এর মধ্যে দিচ্ছেন। এবং আমরা কিভাবে সেই দিন গুরুদম্বার লেক থেকে লাচেনে ফিরে পুনরায় গ্যাংটকে ফিরেছিলাম, সেই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে। আমাদের আজকের পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা সেই দিন ইয়ামথাং ভ্যালি থেকে হোমস্টেতে ফিরে লাঞ্চ সেরে লাচেন গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গ্যাংটক থেকে কিভাবে আমরা লাচুংয়ে পৌঁছে ইয়ামথাং ভ্যালি ঘুরেছিলাম সেই পর্বটি যদি আপনারা না দেখে থাকেন, উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে রাখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় ধরে রাখুন এই 3টে বাজে। আমরা এখন এখান থেকে বেরাবো। বেরিয়ে আমরা সামনে একটা ওয়াটারফলস আছে, অমিতাভ বচ্চন ওয়াটারফলস বলে, ওইটা আমরা দেখবো। দেখে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দেবো। তো লাচেন মোটামুটি এখান থেকে 3 ঘন্টা মতো লাগে সময়। যেতে যেতে মোটামুটি সন্ধ্যা 7টা তো বাজবে আশা করি। উপর থেকে লাগেজপত্র নামাই, গাড়িতে উঠে তারপর বেরিয়ে যাবো আমাদের আজকে নতুন একটি জার্নির জন্য। আর এই দেখুন চারদিকে ফটো তুলে যাচ্ছে, এই যে ফটো, এই যে এই দুটো মেয়ে এত ফটো তুলেছে। হ্যাঁ, এরা দুইজন মিলে ফটো তোলাই শেষ হচ্ছে না। আর বাকি সবাই যে উপরে গেছে রুমে লাগেজপত্র নামতে। চলুন তাহলে লাগেজপত্র তুলি। ঘড়ি বলছে সময় বিকেল 3:30। আমরা যাত্রা শুরু করলাম লাচেনের উদ্দেশ্যে। রাস্তার প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম ভীমনালা ওয়াটারফলসের সামনে। আমরা লাচুং থেকে লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। লাচুং থেকে প্রায় 30 মিনিট পথ অতিক্রম করার পরে আমরা একটা ফলসের সামনে দাঁড়িয়েছি। এই ফলসটাকে বলা হয় অমিতাভ বচ্চন ফলস, তার কারণ এই ফলসটা কিন্তু অনেকটা উপর থেকে পড়ে। আর বেশ সুন্দর, প্রচুর লোকজন এসে দাঁড়িয়েছে, ফটো তুলছেন। আর এখানে একদম সামনে যাচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে গেলে ঝর্ণার জলের যে ঝাপটা আসছে না, তাতে পুরো ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। আমরা 10-15 মিনিট হয়েছে এসেই ফটো তুলছে সবাই মিলে। তা এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এবার আমরা চুংথাং যাবো। চুংথাং থেকে তারপরে আমরা ডান দিকের রাস্তা দিয়ে আমরা লাচেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। তো এখান থেকে চুংথাং অব্দি রাস্তা মোটামুটি ঠিকই আছে। আর চুংথাংয়ের পর থেকে লাচেনের যে রাস্তাটা সেটা এখনো সঠিক জানি না। কালকে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য রাস্তা বন্ধ ছিল, আজ কিরকম কন্ডিশন সেটা তো গিয়ে জানা যাবে। তবে এখানের এই ফলসটা খুব সুন্দর, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাও বেশ সুন্দর। এই আমরা সবাই এই দাঁড়িয়ে আছি। তো এই আমার পেছনে দেখুন, এই যে এখানটাতে ফলসটা বেশ বড়। ভীমনালা ওয়াটারফলসকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম চুংথাংয়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চুংথাংয়ে। 2023 সালের প্রাকৃতিক দুর্যোগের স্মৃতি চুংথাং এখনো বহন করে চলেছে। এরপর আমরা চুংথাং থেকে লাচেনে যাবার পথ ধরলাম। 2023 সালের প্রাকৃতিক দুর্যোগের সময় এই রাস্তাটি পুরোপুরিভাবে ভেঙে যায়। এই রকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে
একদিকে খাড়াই পাহাড় আর একদিকে খাদের পাশ দিয়ে যেতে ভয় তো ভীষণই লাগছিল, কিন্তু ওই যে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে নতুন জায়গাটিকে দেখার আনন্দ। বেশ কিছুটা পথ এইরকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে আসার পর আমরা একটি ফলসের সামনে পৌঁছালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি লাচেনের পথে। তো চুংতাং থেকে আমরা এই মোটামুটি 3-4 কিলোমিটার মতো লাচেনের দিকে এসেছি। আসার পর একটা ফলস দেখলাম, ওয়াটার ফলস, আপনাদের একবার দেখাই। এই দেখুন ওয়াটার ফলসটা কত উঁচু থেকে পড়ছে, এত সুন্দর লাগছে। এখানে যদিও প্রচুর ওয়াটার ফলস রয়েছে, সমস্ত ওয়াটার ফলস তো আর ছবিতে তোলা যায় না, কারণ অনেকটা দূরে থাকে, যেগুলো চোখে ভালো দেখা যায়। তো যাই হোক, এখানে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি এখানে চায়ের দোকান আছে, এই যে এখানে একটা চায়ের দোকান আছে, এখানে ড্রাইভার দাদা দাঁড়ালেন, তো এক কাপ চা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে এই যে 5-6 কিলোমিটার আমরা আসলাম, 2023 সালে যে বন্যাটা এসেছিল তার ভয়াবহতা কতটা ছিল সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। মানে কত উঁচু দিয়ে যে জল বয়ে গেছে, সত্যি কথা বলতে না দেখলে বোঝার, মানে ভিডিওতে আসবে না সঠিকভাবে। ভয়ও লাগছে, সামনে বসেছি একদম আমি। আর এই যে রাস্তা দিয়ে আসছি, এই রাস্তাটা একদম নতুন করেছে। আগে রাস্তা ছিল ওই পারে, মানে আমরা যে পার থেকে আসছি তার ঠিক অপোজিট পার থেকে আগে কিন্তু এই লাচেন যাওয়ার রাস্তা ছিল। তবে এখন কিন্তু এই যে নতুন রাস্তা, এই রাস্তা বরাবর আসছি। রাস্তার কন্ডিশন অতটা ভালো নয়, তবে বিআরও যথেষ্ট ভালো কাজ করেছে, এইটুকুনি আমি বলতেই পারি। সত্যি কথা বলতে এরকম রিমোট জায়গাতে 1-1.5 বছরের মধ্যে একদম নতুন একটা রাস্তা বানানো সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার। আর এইখানটাতে দাঁড়ালাম, দেখুন সত্যি ওয়াটার ফলসটা এত ভালো লাগলো, একদম উপর থেকে পড়ছে ওয়াটার ফলসটা, খুব সুন্দর। আর এইভাবে এই যে রাস্তার উপর দিয়ে এই যে জলটা নিচের দিকে পড়ে যাচ্ছে। আর এই নিচে রয়েছে লাচেন চু। আমরা তো আজকে ইয়ামথাং ভ্যালিতে গিয়ে লাচুং চু দেখেছি, আগামীকাল কিন্তু আপনাদেরকে লাচেন চু দেখাবো। এই দুটো নদী কিন্তু চুংথাংয়ে গিয়ে তিস্তা নদীতে উৎপত্তি হয়েছে। চলুন চা খাই। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার আমরা লাচেনের উদ্দেশ্যে অগ্রসর হলাম। লাচুং থেকে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু লাচেন গ্রামে চলে এসেছি। আমরা এখন এই হোটেলের সামনে নামলাম, তো হোটেলে ঢুকে চেক ইন করে নিই, কিরকম কি রুম আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, আরো আগে চলে আসতে পারতাম, কিন্তু ওই মিডিল একটা জায়গাতে আমরা একটু চা খেলাম। আর সিনিক ভিউটা খুব সুন্দর তো রাস্তাতে, একটু ভিডিও তুলছিলাম, ফটো তুলছিলাম, এই জন্য একটু সময় লেগে গেল। তা না হলে আজকে 5:30টার মধ্যেই ঢুকে যেতাম। আজ কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো, তার কারণ আগামীকাল কিন্তু আমরা, মানে আমাদের ইচ্ছা আছে ভোর 5টার সময় আমরা এখান থেকে বেরাবো গুরুদম্বারের উদ্দেশ্যে। তার কারণ আগামীকালের আমাদের যে ট্রিপটা হবে সেটা কিন্তু খুব হেক্টিক হবে। আমরা প্রথমে যাব কালাপাত্তার, নয়তো গুরুদম্বার লেক, এই দুটো জায়গাতেই আমরা করব। প্রথমে কালাপাত্তারও যেতে পারি, নয়তো প্রথমে গুরুদম্বারও যেতে পারি, যে কোনো একটা জায়গা ঘুরে তারপরে কিন্তু আমরা আবার এই হোটেলে আসবো। এসে এখানে দুপুরে লাঞ্চটা করে তারপর আমরা বেরিয়ে যাব কিন্তু গ্যাংটকের উদ্দেশ্যে। তা কালকে কিন্তু জার্নি অনেকটা, কারণ এখান থেকে গুরুদম্বারের ডিস্টেন্স ওই 60 কিলোমিটার মতো, আর রাস্তার কন্ডিশন খুব খারাপ। চলুন রুমের ভেতরে যাই, রুমের ভেতরে গিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। সত্যি দারুণ রুম, কিন্তু রং করেছে, মানে সদ্য রং করেছে, রঙের একটা স্মেল রয়েছে এবং খুব সুন্দর, খুব সুন্দর, বড়, যথেষ্ট বড়। হ্যাঁ যথেষ্ট বড়। এটা হচ্ছে 201 নম্বর রুম। রুমের মধ্যে ঢুকছি, ঢুকে দেখুন প্রথমেই একটা সিঙ্গেল বেড আর এদিকে ডাবল বেড। রুমটা কিন্তু খুব বড় এবং দেখুন 3টে টাওয়েল দিয়েছে, মাঝখানে একটা বেড সাইড টেবিল, 3টে গ্লাস রয়েছে। আর ঘরটা দেখুন একদম সদ্য রং করা, মানে কিছুদিন আগে হয়তো রং করেছে, এই জন্য একটা রঙের একটা স্মেল রয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের মধ্যে আশা করি কিছু নেই, যাই হোক খুলছে না কোনো কারণবশত, দেখতে হবে। আর এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, একটা স্লিপার দিয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা দেখুন একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনেই দেখুন একটা বড় আয়না রয়েছে, আর একটা বেসিন রয়েছে, বালতি, মগ, ওই উপরে একটা গিজার রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন কমোড। এই ওয়াশরুমটাও অনেকটাই বড়। প্রত্যেকটা ঘর আপনাদের কম বেশি দেখিয়েছি, প্রত্যেকটা ঘর খুবই সুন্দর, ওয়েল মেনটেন, এবং এই প্রপার্টিটা আমার মনে হচ্ছে একদম নতুন হয়েছে, খুব বেশি পুরনো হয়নি। আর এই দেখুন নিচের এরকম করে কার্পেট পাতা রয়েছে, খুব সুন্দর। আর যদি এই দিকে চলে যাই, এই দিকে সোজাসুজি
হচ্ছে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনি থেকে আপনারা এমনি রোড সাইডের যে ভিউ আছে সেই ভিউ পাবেন, এমনি বেশ সুন্দর। এই হচ্ছে রোড, আমরা এই রাস্তা বরাবর এদিক দিয়ে এসেছি। তো এখান থেকে পাহাড়ের তো ভিউ ওরম ভাবে নেই, পাশের হোটেলগুলো দেখা যাচ্ছে। বেশ ঠান্ডা খুব একটা বেশি নেই, যথেষ্ট কমই রয়েছে আজকে ঠান্ডা, মানে এর থেকে লাচুংয়ে বেশি ঠান্ডা রয়েছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, লাগেজপত্র নামবে। তো আমরা এখন ডিনার করে এলাম। ডিনারে বেশ ভালোই খাবার দাবার দিয়েছেন ওনারা। তো ডিনারে ছিল সাদা ভাত, আলু ভাজা। আলু ভাজাটা কিন্তু একদম অন্যরকম, পাহাড়ি যেমন আলু ভাজা হয় তেমন, আমাদের মতন নর্মাল যেরকম হয় সেরকম নয়। আর ডাল দিয়েছিলেন, আর হচ্ছে চিকেন দিয়েছিলেন। তো চিকেন 2 পিস করেছিল আমাদের। চিকেনটা একদম নর্মাল, খুব সুন্দর হয়েছে, একদম মশলা কম, যেটা পাহাড়ে খুব দরকার, কম মশলাযুক্ত খাবার। ঘড়ি বলছে সময় এখন রাত 9টা। আমরা ডিনার করে জাস্ট বেরালাম। ডিনারে কি কি দিয়েছে আপনারা তো দেখলেন। আমি রাত্রিবেলাতে ওই ডাল আর ওই আলু ভাজা যেটা দিয়েছিল, জিরা আলু বললো, ওই দিয়েই আমরা খেয়ে নিয়েছি, আমার আর বেশি কিছু লাগেনি। ডিনার করে এলাম। ডিনারটা খুবই টেস্টি ছিল, কম স্পাইসি। আর খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। আর চিকেনটা যাচাই নয়, বাদ বাকি সবকিছু রাইস থেকে শুরু করে সমস্ত কিছুই চাইলে আবার ওনারা দিচ্ছেন। আর আমি একটা কাণ্ড করেছি, যেহেতু আমাদের 11 জন টিম মেম্বারের 11 জনের মধ্যে একজন খায়নি, ডিনার করেনি, তো তার 2 পিস চিকেন সে মেরে দিচ্ছিল, কিন্তু আমি সেটা আদায় করে নিয়ে এসেছি। তো এটা নিয়ে আমার উপর যোগ হচ্ছে, কিন্তু নিজের স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমি 2টা চিকেন ওদের দিয়ে আসিনি। তো এটাই ব্যাস। আর এখন টেম্পারেচার মোটামুটি 6 ডিগ্রি মতো। এখন শুয়ে পড়বো, তার কারণ আগামীকাল ইচ্ছা আছে ভোর 5টার সময় আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এত রাত্রে দেখানোর তো তেমন কিছু নেই, তাহলে আগামীকাল সকালে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন বাজে সকাল 5টা। আমরা অলরেডি রেডি হয়ে গেছি। ড্রাইভার দাদা আসছেন, ড্রাইভার দাদাকে ঘুম থেকে তোলানো হলো। আসলে উনি ফোন অফ করে ঘুমিয়ে পড়েছিলেন, তো যাই হোক ওনাকেও তোলানো হলো, উনিও আসছেন। খুব বেশি হলে 5-10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। যেরকম গতকাল রাত্রে আপনাদেরকে বলেছিলাম যে আজ কিন্তু আমাদের জার্নিটা অনেকটা বড় হবে বলে আমরা একদম সকালবেলাতে আজকে বেরিয়ে যাচ্ছি। প্রথম গন্তব্য হবে কোথায় সেটাও আমি জানাবো, কারণ যেহেতু আমরা আজকে কালাপাত্থারও যাব এবং তার সাথে গুরুদম্বারও যাব। কোনটা প্রথমে যাব সেটা ড্রাইভার দাদা আমাদেরকে জানাবেন। আর অলরেডি গ্রুপের সবাই কম বেশি রেডি হয়ে গেছে, জাস্ট আর 5-10 মিনিট তারপরেই বেরিয়ে যাব। টেম্পারেচার যদি বলেন, এখন দেখুন এইদিকে যদি আমি দেখাই, দেখুন পতাকাগুলো উঠছে, মানে হালকা হাওয়া দিচ্ছে। ঠান্ডা যে খুব বেশি সেরকম নয়, খুব বেশি হলে এখন 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি টেম্পারেচার হবে। আসলে গতকাল ঠান্ডাটা তুলনামূলক অনেক বেশি ছিল। দেখা যাক কিরকম কি ঠান্ডা পাই, রাস্তার কন্ডিশনই বা কিরকম, সমস্ত তথ্য আপনাদেরকে তো দেবই। গাড়ি ছাড়ার পরে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। ঘড়ি বলছে সময় সকাল 5:15। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যে। ভোরের আলো সবে ফোটা শুরু করেছে। এইরকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। আমরা কিছু না বুঝতে পেরে গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম লাচেন থেকে প্রায় আমরা 4 থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম করার পরে এমন একটি জায়গায় এসে আমরা পুরো ফেসে গেছি। তার কারণ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। এই দেখুন, এই যে এখানে যে চাইটা আছে, এই চাইটা পুরো ভেঙে এখানে পড়েছে। আর এই দিক দিয়েও দেখুন ঝর্ণা পড়ছে, মানে ঝর্ণার জল এখান থেকে পড়ছে। এই সমস্ত কারণের জন্য হয়তো এখানটাতে একটা ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা এখন পুরো ফেসে গেছি। এখন পিছন দিকে যাওয়া যাবে না, তার কারণ এরপরে আস্তে আস্তে করে সব লাচেন থেকে গুরুদম্বারের উদ্দেশ্যে গাড়ি আসবে। তো আমরা যদি এখন আবার লাচেনে ফিরে যাই তাহলে কিন্তু অনেক জ্যামের মধ্যে পড়ে যাব। সেই জন্য আমরা ওয়েট করছি। আর আমাদের আগে আরেকটি গাড়ি আছে, তারাও ওই 4:45 নাগাদ এসে তারাও ওয়েট করছে। 7টার সময় বললো বিআরও আসবে। 7টার সময় যদি বিআরও আসেন তাহলে তারপরে রাস্তা ক্লিয়ার করবে, তারপরে আমরা বেরাবো। মোটামুটি এখানে ফেসে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে যদি বলেন, জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে,
ভালোই ঠান্ডা আছে। এইখান দিয়ে দেখুন, এইখানে জানি না অ্যাকশন ক্যামেরা ধরা পড়বে কিনা, এখানে স্নো ক্যাপ মাউন্টেনের পিক রয়েছে, সেখানে সূর্যের আলোটা পড়ছে, খুব সুন্দর লাগছে। আর এইখানেও দেখুন পাহাড়ে এই দেখুন ভালো বরফ পড়েছে। আর তিস্তার এই ভয়াবহ রূপ সত্যি দেখলাম, কতটা ভয়াবহ হতে পারে সেটা এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। পুরো নতুন একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই এখন যে রাস্তাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পুরনো রাস্তা, কিন্তু মাঝের দিকে অনেকটা জায়গায় কিন্তু রাস্তা একদম নেই, সেখানে নতুন করে রাস্তা তৈরি করা হয়েছে। আপনারা যদি আসেন তাহলে দেখেই বুঝতে পারবেন। এবং আমার মনে হয় খুব চ্যালেঞ্জিং ব্যাপারটা, এইরকম ল্যান্ডস্লাইডের মধ্যে পড়ে যাবো এরকম ভাবনা চিন্তা আগে কখনো করিনি। আর এতবার পাহাড়ে গেছি, কখনো এরকম ল্যান্ডস্লাইডের মধ্যে পড়িও নি। পুরো এক্সপিরিয়েন্স এবারে একদম নতুন হচ্ছে সমস্ত কিছু। একরকম ভাবনা চিন্তা করে ট্রিপটা শুরু করেছিলাম, কিন্তু ট্রিপটা পুরোটাই অন্যরকম হচ্ছে। এইখানে দেখুন এই একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে আমাদের গাড়ি, এই দুটো গাড়ি রয়েছে। এখন ওয়েট করা ছাড়া অন্য কোনো অপশান নেই আমাদের হাতে। একটু ওয়েট করি, দেখি কীরকম কী অবস্থা হয়, তারপরে ফার্দার আপডেট আপনাদেরকে দেব। আমরা কিছুক্ষণ আগে, মানে এই 5 মিনিট আগে লাচেন যে পুলিশ স্টেশন আছে সেখানে ফোন করলাম গুগল থেকে ফোন নাম্বার নিয়ে। তারা বললো যে বিআরওকে তারা জানিয়েছে। বিআরও আসলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব বেশি হলে 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যেহেতু এখানে ইন্টারনেটের একটু সমস্যা আছে, তো বিআরও নাম্বারটা ঠিকঠাক করে আমরা পাচ্ছি না বলে কল করতে পারছি না। তা আরও 4-5টা গাড়ি চলে এসেছে, এখনও মিনিমাম আমার তো মনে হচ্ছে 1 ঘন্টার উপরেই ওয়েট করতে হবে। ওয়েট করি, তারপর দেখি কীরকম কী পরিস্থিতি হয়, সেই হিসাবে আবার আমরা দ্বিতীয় নম্বর স্টেপ নেব। এই যে আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি ল্যান্ডস্লাইডে, কিরকম ভালো লাগছে না খারাপ লাগছে? ল্যান্ডস্লাইড কার ভালো লাগে? আমি তো খুব মনের আনন্দে নিয়ে বেরিয়েছিলাম, মনে অনেক আনন্দ ছিল যে গুরুদংমা তাড়াতাড়ি পৌঁছাবো। মিডিলে আটকে গেলাম, মনটা খারাপ হয়ে গেল। তবে যখনই হোক যাবো তো অবশ্যই, যেতে হবেই। 6:35 বিআরও এসেছে, ওইদিকে বিআরওর লরি একটি এসেছে, প্রচুর পর্যটক চলে এসেছেন, তারাও ওয়েট করছেন। দেখা যাক। আমার ভীষণ ভীষণ বাজে এক্সপিরিয়েন্স। আমি এখানে আটকে থাকতে চাই না, আমি গুরুদংমার দেখতে চাই। এখানকার বিআরওর যেসব পুলিশের টিম এসে কোনো কাজ করছে না, আমি চাইছি ওরা তাড়াতাড়ি এসে পাথরগুলো সরা। অসাধারণ অসাধারণ, এখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমি এই নিয়ে দ্বিতীয়বার, মানে আমি আনসাকসেসফুল হতে যাচ্ছি। একবার এসেছিলাম তখনও আনসাকসেসফুল, তখন না হলে আমার শরীরের কন্ডিশনটা ভালো ছিল না, এখন কন্ডিশন ভালো হয়েও তাও আনসাকসেসফুল। ক্যান্সারের ওষুধের আবিষ্কার করেছে, এই হচ্ছে ওষুধ। না, আমি আবিষ্কার করিনি। ব্যাপারটা হলো এখানে লোকাল কয়েকটা লোক ওই যে গাছটা দেখান, ওই যে ওখানে বলা হয়েছে যে এই ফলের একটা রস যেটার স্বাদ একটু টক টক ক্র্যানবেরির মতন, এই ফলের রস নাকি একটুখানি খেলে বীজটা ছাড়া শরীর সুস্থ থাকে, আর ক্যান্সারের নাকি এটা একটা ভালো ওষুধ। এটা এই রসগুলো বোতলে ভরে নাকি 1200, 1300, 12,000, 13,000 করে বিক্রি হয়। তো আমি ফ্রিতে পাচ্ছি, একটু টেস্ট করলাম, খুব ভালো খেতে। ওই জন্য আমি 1-2 ডাল তুলে এনেছি। আমি আগামী আমার 7 প্রজন্মকে ক্যান্সার মুক্ত করতে চাই, ওই জন্য আমি এগুলো কলকাতা গিয়েও খাবো। সকাল 7:30 জেসিবি এসছে, এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। সত্যি কথা বলতে জেসিবি আসাতে এত আনন্দ পেয়েছি, ওই ওখান থেকে আসছে। হ্যাঁ, এবার দেখা যাক কতক্ষণে এই পুরো পাথরটা সরাতে সময় লাগে। তা চেষ্টা করব গুরুদংবার যাবার। আসলে থাঙ্গু ভ্যালির ওখানে যে চেকপোস্ট আছে, ওখানে কিন্তু দুপুর 12টার সময় শেষ পারমিট দেওয়া হয়, তারপর কিন্তু আর পারমিট দেওয়া হয় না। তো সেটা একটা ব্যাপার আছে। চলে এসছে, ওই যে চলে এসছে। साइड 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 आगे हम लोग का लाइफ सेवर आ गया। প্রায় 40-45 মিনিট ধরে জেসিবি রাস্তাটা পরিষ্কার করছে। তা প্রায় 90-95% হয়ে গেছে। আমরা গাড়ির সামনে চলে এসেছি, কারণ এখানে ডবল লাইন হয়ে গেছে, মানে গাড়ি ছাড়ার জন্য। মানে অনেকেই তো দাঁড়িয়ে আছে, সবার প্রথমে কে যাবে এই একটা রেস চলছে। তো যাই হোক, আমরা গাড়ির সামনে চলে এসেছি। আমাদের যিনি ড্রাইভার আছেন তিনি কোথায় গেছেন, এটা একটা বড় সমস্যা। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পেলে আমরা প্রায় আর 10 মিনিট মতো লাগবে খুব বেশি হলে। তা রাস্তাটা ক্লিয়ার হলেই আমরা বেরিয়ে যাব। এখনো যদি বেরাই তাও আমরা আজকে গুরুদংবার যেতে পারবো, আশা করি হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। পেছন দিকে প্রচুর গাড়ি রয়েছে, যত তাড়াতাড়ি বেরাবো তত তাড়াতাড়ি সবার প্রথমে পৌঁছাবো, এই একটা
ভাবনা চিন্তা রয়েছে, এখন দেখা যাক ড্রাইভার কখন আসেন। ঘড়ি বলছে সময় সকাল 8:30। আমরা আবারও যাত্রা শুরু করলাম গুরুদম্বারের পথে। এরপর এই পাহাড়ি রাস্তায় শুরু হলো অন্য এক রকমের প্রতিযোগিতা। কোন গাড়ি কত তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। আমরাও কিন্তু এই প্রতিযোগিতায় সামিল হলাম। প্রায় 45 মিনিট অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছালাম ইয়াথাং ভ্যালিতে। ইয়াথাং ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে এসেছি। তো এখানে এই ব্রেকফাস্টের জন্য আমাদের যে হোমস্টে আছে সেখান থেকে ম্যাগি দিয়ে দিয়েছিল, মানে প্যাকেট কাঁচা ম্যাগি। এখানে সেই ম্যাগিগুলো করতে দেওয়া হলো, তো পার প্যাকেট 20 টাকা করে এরা নিচ্ছে। তো এখানে দাঁড়িয়ে একটু ম্যাগি খাবে সবাই। ওয়েদারের উপরে ডিপেন্ড করছে কোথায় যাব। তার সাথে আরেকটা জিনিস, অনেকেরই একটা ভমিটিং এর একটা ব্যাপার শুরু হয়েছে। তো সেই জন্য এইসব ব্যাপার নিয়ে না বোঝা যাচ্ছে না কতদূর কি যাওয়া হবে না হবে, দেখি। এরপর আমরা গরমা গরম ম্যাগির সহযোগে ব্রেকফাস্ট সারলাম। এই আমরা এখন ব্রেকফাস্ট করে বেরাচ্ছি। তা প্রথমে আমরা ঠিক করেছি আজকে প্রথমে আমরা এখন যাব গোরদম্বার, তারপরে কালাপাত্থার যাব। সবার শরীরে একটু সমস্যা হচ্ছিল, ওষুধপত্র খেয়েছে, ভমিটিং এর অনেকের সমস্যা হচ্ছিল। যাই হোক, চলুন তাহলে এগিয়ে যাই, দেখি কিরকম রাস্তা আর কিরকম কন্ডিশন, সমস্ত কিছু তো আপনাদের বলবোই। আর এই হচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে। ইয়াথাং ভ্যালিকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি গুরুদম্বারের পথে। মাত্র 15 মিনিটের পথ অতিক্রম করেই আমরা পৌঁছালাম থাঙ্গু চেকপোস্টের সামনে। এখানেই আমাদের পারমিট চেক করা হবে। ইঞ্জিন গরম হওয়ার জন্য গাড়ি স্টার্ট নিচ্ছে না, সেই জন্য ওই যে ড্রাইভার ঠান্ডা জল এর মধ্যে দিচ্ছেন। আজকে বারবার করে সমস্যা হচ্ছে আমাদের। কুলেন্ট হয়তো শেষ হয়ে গেছে, এখন কুলেন্ট হয়তো ঢালবে, তবে গাড়ি একদম প্রচণ্ড হিট হয়ে গেছে। আমরা এই থাঙ্গু যে চেকপোস্ট আছে তার সামনে দাঁড়িয়েছি, আমাদের পারমিট হয়ে গেছে, কিন্তু এখন এই গাড়ির একটা সমস্যা দেখা দিয়েছে। দেখা যাক কতক্ষণে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। আজকে দিনটা একের পর এক সমস্যা হয়ে যাচ্ছে। প্রথমে সকালবেলাতে ল্যান্ডস্লাইডের জন্য আমরা প্রায় 2.5 ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, এখন আবার এরকম গাড়িটা একটু সমস্যা তৈরি হলো। যদিও এগুলো একটা জার্নির একটা পার্ট, কিছু করার নেই। কিছুক্ষণ পর আমাদের গাড়ি পুনরায় স্টার্ট হলো। আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। আমরা এখন অতিক্রম করছি থাঙ্গু ভিলেজ। এই গ্রামে 2-1টি হোমস্টেও আছে। আপনারা চাইলে এই গ্রামে রাত্রিবাসও করতে পারেন। আমাদের গাড়ি এগিয়ে চলেছে অজানার পথে। অজানা বললাম তার কারণ আমাদের সকলের কাছেই কিন্তু এটা প্রথম উত্তর সিকিমের ট্রিপ। তাই রাস্তার এক একটি বাঁক পেরাচ্ছি আর এক্সাইটমেন্টের পারদ ক্রমশ চড়ছে। আমরা অতিক্রম করলাম গুরুদম্বার যাওয়ার শেষ চেকপোস্ট। এই পাহাড়ি রাস্তার সাথে আমি আমার জীবনের অদ্ভুত মিল খুঁজে পাই। কখনো চড়াই আবার কখনো উতরাই, তবু থেমে থাকার কিন্তু কোনো উপায় নেই, কারণ এগিয়ে যাবার নামই তো জীবন। গুরুদম্বার এক অদ্ভুত সুন্দর লেক, আর এই তুষার শৃঙ্গ এবং লেকের নীল জলরাশি এই সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি 17,800 ফিট উচ্চতায় গুরুদম্বার লেকের ঠিক সামনে, আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। এখন ওই ঘড়িতে সকাল 11:05। আমরা ঠিক করেছি 5 মিনিটের বেশি এখানে আর দাঁড়াবো না, যেহেতু এখানে শ্বাসকষ্টের একটু সমস্যা হয়, সেই জন্য। লেকের জল একদম ডিপ নীল, এত সুন্দর লাগছে। কিছুটা জায়গায় জল বরফ হয়ে রয়েছে। এই জায়গাতে এই 5 মিনিট ফটো তুলবো, ফটো তুলে তারপর আমরা বেরিয়ে যাব। এরপরে আমরা যাব কালাপাত্তারের উদ্দেশ্যে।
এই জায়গাটা 5 মিনিট দাঁড়াই, বেশ ভালো লাগছে, প্রচুর পর্যটক এসেছেন এখানে আর ওয়েদারও বেশ সুন্দর। হঠাৎ আমাদের গ্রুপের একজন সদস্যের শ্বাসকষ্ট শুরু হলো। আমরা ঠিক করলাম এখনই আমরা গুরুদম্বার ছাড়বো। আমরা ঠিক করেছিলাম 5 থেকে 10 মিনিট দাঁড়াবো এই লেকটার সামনে, ঠিক 5 থেকে 10 মিনিটই দাঁড়িয়েছি। আর সত্যি কথা বলতে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে বাইরে দাঁড়ানো সত্যি খুব কষ্টদায়ক। আর ঠোঁট থেকে শুরু করে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছিল। গ্রুপের একজনের একটু সমস্যাও হচ্ছিল, সে আপাতত এখন ঠিক আছে। আমরা 5 থেকে 10 মিনিট দাঁড়িয়েছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য কালাপাত্থার। তবে আপনারা যদি কখনো আসেন এই এলাকাতে, আমরা বলবো 10 মিনিটের বেশি দাঁড়ানোর দরকার নেই এই গুরুদম্বার লেকে, কারণ সত্যি কথা বলতে অনেকটা হাইট, আর এই হাইটে শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো এই পেছনে দেখুন, ঠিক আছে, ও ঘুমিয়ে পড়েছে আপাতত। এখন সবারই অবস্থা মোটামুটি এখন একটু স্টেবল। 10 মিনিটের বেশি দাঁড়ায়নি, সেই জন্য আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। এর বেশি দাঁড়ালে বেশিরভাগ গ্রুপের সদস্যই হয়তো অসুস্থ হয়ে পড়ত। আর এই হচ্ছে রাস্তা, রাস্তা কিন্তু খুবই সুন্দর। তো সামনে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টের ওখানে আবার পারমিট দেখাতে হবে যে আমরা ফিরে এসেছি। এরপরে আর কোনো সমস্যা নেই। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে। এখন ঘড়িতে বাজে ওই 11টা বেজে 20 মিনিট মতো। আশা করি 12টা সাড়ে 12টার মধ্যে আমরা কালাপাত্তা ঢুকে যাব। সেখানে গিয়েও আমরা 5 থেকে 10 মিনিট সময় কাটাবো, সময় কাটিয়ে সোজা লাচেন। এরপর আমাদের গাড়ির ড্রাইভারেরও হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো। আমাদের কাছে যেহেতু পোর্টেবল অক্সিজেনের ক্যান ছিল, সেই জন্য তৎক্ষণাৎ আমরা অক্সিজেন দিয়ে উনাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুললাম। बाद में रुकिए, उसके बाद चलिए, कोई बात नहीं। তারপর আমরা আবারও এগিয়ে চললাম সামনের দিকে। আমাদের এখনের গন্তব্য কালাপাত্থার। সত্যি বলতে কালাপাত্থার যাওয়ার রাস্তাটিও খুবই খারাপ। প্রায় 1.5 ঘন্টা পথ অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছালাম কালাপাত্থারে। আমরা এখন দাঁড়িয়েছি কালাপাত্তারের সামনে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা বরাবর আরেকটু উপরে উঠতে হয়, কিন্তু আমাদের গ্রুপের অনেকেরই একটু শারীরিক সমস্যা শুরু হয়েছে, উচ্চতাজনিত সমস্যা। তো সেই জন্য আমরা আর একদম শেষ পয়েন্ট অবধি যাচ্ছি না। আর যদিও এখন প্রায় 12:50 হয়ে গেছে, আমাদের এখন যেতে হবে লাচেন। লাচেনে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব, তারপর আমরা যাব গ্যাংটক। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি এই প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করছি, সেই জন্য আমরা একদম শেষ অবধি যাচ্ছি না। আপনারা চাইলে যেতে পারেন, তবে এখানে যা বরফ আছে আর যা এই যে প্রাকৃতিক যা সৌন্দর্য, ফটো তোলার জন্য আদর্শ। আমাদের মনে হয়েছে এর বেশি আর দরকার নেই, অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে আমাদের লাচেনে পৌঁছাতে। মানে ধরে রাখুন আমাদের পৌঁছতে 3টে তো বাজবেই। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব, তারপর ওখান থেকে বেরাবো। চলুন লাচেনে পৌঁছে বাকি কথা হচ্ছে। গুরুদম্বার এবং কালাপাত্তার ঘুরে আমরা এই জাস্ট আমাদের যে হোটেল আছে লাচেনে, সেখানে আসলাম। তো দুপুরে লাঞ্চ করব। আপনারা জানেন আমরা ল্যান্ডস্লাইডে আটকে গিয়েছিলাম। যাই হোক, ল্যান্ডস্লাইডটা এতটাই বড় হয়েছে, খবরে দেখিয়েছে, এবং সেই জন্য বাড়িতে সবাই চিন্তা করছিল, ফোনও করেছে। গুরুদম্বারের সময়, সেই সময় তো টাওয়ার ছিল না। এখানে পৌঁছানোর পর ফোন আসলো, বললাম ঠিক আছে, পাহাড়ে গেলে এরকম সমস্যা হতেই পারে। এখন ঝটপট আমরা দুপুরে লাঞ্চ করে নেব। ইচ্ছা আছে 3:30-র মধ্যে বেরাবো, মানে 45 মিনিট টাইম রেখেছি আমরা দুপুরের লাঞ্চ, এবং যদি কেউ ওয়াশরুম ইউজ করে তার জন্য। এগুলো করে ঝটপট আমরা 3:30 নাগাদ বেরিয়ে যাবো। কারণ এখান থেকে 125 কিলোমিটার দূর হচ্ছে গ্যাংটক। তা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগার কথা, যদি না জ্যাম হয়। জ্যাম হলে তো আরো সময় লাগতে পারে। এখন দেখা যাক কতক্ষণে কি হয়। দুপুরের লাঞ্চ করে আসলাম,
আজকে দুপুরে লাঞ্চে দিয়েছে ডাল, বাঁধাকপির একটা চচ্চড়ি দিয়েছে, আর ডিমের ঝোল ছিল। ডাল এবং বাঁধাকপির চচ্চড়ি ঠিকঠাক ছিল, ডিমের ঝোলটা আমার অতটা ঠিক ভালো লাগেনি। খাবার দাবার যদিও একদম গরমই ছিল, অসুবিধা হয়নি, খাবার দাবার খেয়ে নিয়েছে। এবার এই যে দেখুন, এই যে গাড়িতে আমাদের লাগেজ তোলা হবে, লাগেজ তুলে আমরা কিন্তু বেরিয়ে যাব। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরানোর চেষ্টা করছি। আর এখন কিন্তু চারিদিকে মেঘ হয়ে গেছে, দেখুন এই দিকটাতে ভালো মেঘ হয়েছে, বৃষ্টি আসতে পারে। তার আগে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সময় বলছে ঘড়িতে এখন 3:40। আমরা ঠিক করেছিলাম 3:30 বেরাবো। যাই হোক 10টা মিনিট দেরি হয়েছে, এই সবাই উঠে পড়ছে গাড়ির মধ্যে। এই যে আর সময় নেই, এবার আমরা বেরিয়ে যাব। তো আর দুজন আসছে, ওরা আসুক, ওয়াশরুমে গেছে, আসলেই আমরা বেরিয়ে যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি সাংকালাং বলে একটি জায়গাতে। তো আপনাদের বলে রাখি যে আমরা কিন্তু এই যে উত্তর সিকিমের যে ট্রিপটি করছি, এই উত্তর সিকিমের দুটো রাস্তা দিয়ে যায়, একটা মাঙ্গান দিয়ে আর একটি জঙ্গু দিয়ে। আমরা এখন জঙ্গু দিয়েই যাচ্ছি। তা এই যে জঙ্গু দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা খুব খারাপ এবং রাস্তাটা খুব সরু, সেই জন্য জ্যাম হয়ে গেলে তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বেন। আপনারা যদি আমাদের এই পুরো সিরিজটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যেদিন উত্তর সিকিম যাচ্ছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ি। তো প্রায় 3-3.5 ঘন্টার উপর জ্যাম ছিল। যাই হোক, সেই জন্য আপনারা যদি কখনো এই উত্তর সিকিমের প্রোগ্রাম করেন তাহলে একবার একটুখানি খবর নিয়ে নেবেন যে মাঙ্গানের রাস্তাটা খোলা আছে কিনা। মাঙ্গানের রাস্তাটা অনেকটাই কম টাইম নিয়ে আপনাদেরকে পৌঁছে দেবে। চা খাবো 1 কাপ, খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব। এখনো মোটামুটি 3 ঘন্টার উপর রাস্তা বাকি আছে। 9:30 থেকে 10টা লেগে যাবে আমাদের পৌঁছতে। তার রাস্তার কন্ডিশন খুব একটা ভালোও নয়, তো সেই জন্য আরও বেশি সময় লাগছে। তো এই যে দেখুন, এই যে সব দাঁড়িয়ে রয়েছে, ওই দিকে আরও রয়েছে। চা খেলাম, 20 টাকা করে নিল চাটা বেশ ভালো, লাল চা খেলাম। 10 মিনিট মতো দাঁড়ালাম, এবার আবার বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমার মানে দৃঢ় বিশ্বাস 10টা বাজবেই। এবারে যদি আগে পৌঁছাতে পারি তাহলে তো খুব ভালোই হবে, কারণ বেশি রাত্রির হয়ে গেলে আবার আগামীকাল সকালবেলাতে 9টার মধ্যে চেক আউটও করতে হবে। তো একটা হেকটিক জার্নি হয়ে গেল। যাই হোক, পাহাড়ের ব্যাপারে তো কিছু বলা যায় না, যখন তখন সমস্যা আসতেই পারে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, পরবর্তীকালে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। লাচেন থেকে প্রায় 125 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু গ্যাংটকে চলে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমে। যে হোটেলে ছিলাম সেই হোটেলেই এসেছি। আজকে জার্নি নিয়ে যদি কিছু কথা বলতে হয়, এত হেক্টিক আজকে জার্নিটা ছিল। সত্যি কথা বলতে আমি বহুদিন আগে এরকম জার্নি করেছিলাম, খুব সমস্যা হয়েছে। মানে আমরা ভোর 5টার সময় সেই যে গাড়িতে উঠেছি, তো এত ঘন্টা আমরা কিন্তু গাড়িতেই ছিলাম। মাঝখানে প্রায় 30 মিনিটের জন্য আমরা লাচেনের যে হোমস্টেতে ছিলাম সেখানে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। যাই হোক, এই ট্রিপটা খুব হেক্টিক, কিছু ভালো দিকও ছিল, কিছু খারাপ দিকও ছিল। সব মিলিয়ে এই ট্রিপটা আমাদের অনেকদিন মনে থেকে যাবে। রাত্রে ডিনারে কি আছে না আছে সমস্ত কিছু বলবো। একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার আমার কথা হচ্ছে। এরপর আমরা ডিনার করতে গেলাম। বাসন্তী পোলাও, চিকেন কষা এবং সালাড। চিকেন কষা ওই ধরে রাখুন 3-4 পিস মতো করে দেয়, আর বাকি সালাড আর পোলাও আনলিমিটেড। খাবারের মান খুব ভালো। 2-3 দিন আগে যখন এই গ্যাংটকে এসেছিলাম তখন এইখানেই একটা রাত্রি ছিলাম, খাবার দাবার বেশ ভালোই লেগেছে। আজকে আর শরীর সত্যি কথা বলতে আর দিচ্ছে না। তা এখন একটুখানি এই যে ভিডিও যেগুলো করেছি সেগুলোর ডেটা এখন ল্যাপটপে ট্রান্সফার করতে হবে। এই কাজগুলো করে শুয়ে পড়বো, কারণ আগামীকাল সকাল 9টার মধ্যে বেরোতে হবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে রুমে এলাম। আজকে ব্রেকফাস্টে দিয়েছিল বাটার ব্রেড আর সঙ্গে ডিম সেদ্ধ, আর তাছাড়াও ছিল একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ছোলার ডাল। পুরো
বাঙালি টাচের ছোলার ডাল। খাবার দাবার নিয়ে কোনো কিচ্ছু বলার নেই, খাবার দাবার খুবই ভালো। ট্রিপটা কম বেশি ভালো খারাপ সবকিছু মিলিয়ে বেশ ভালোই গেছে। তো আমরা আজকে আবার এখান থেকে এনজেপির উদ্দেশ্যে যাত্রা শুরু করব এবং সেখান থেকে আমরা আমাদের গন্তব্য কলকাতায় চলে যাব, বাড়িতে চলে যাব। তো আবার নতুন একটা ট্রিপ এরপরে আবার হবে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গলি ট্রাভেলার। ঘড়ি বলছে সময় সকাল 10:30। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। আজ বিকেল 5:30 1314 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা পুনরায় কলকাতাতে ফিরে যাব। আমাদের উত্তর সিকিমের সিরিজটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন।